জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। বন্ধু হিসাবে ডক্টর ইউনূসের পাশে থাকার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ঢাকায় সংক্ষিপ্ত সফরকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আটকে পড়া 18,000 শ্রমিকের বিষয়ে বিবেচনা করবে মালয়েশিয়া। দ্বিপাক্ষিক বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেয়া হয় গার্ড অফ অনার। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল যান মালয়েশিয়ার 58 সদস্যের প্রতিনিধি দল। সেখানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠক শেষে শুরু হয় দ্বিপাক্ষিক বৈঠক। আলোচনায় গুরুত্ব পায় অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, শ্রম, অভিবাসন সহ বিভিন্ন বিষয়। পরে যৌথ ব্রিফিংয়ে বক্তব্য রাখেন দুদেশের সরকার প্রধান। পরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। প্রায় 3 ঘন্টা সফর শেষে সন্ধ্যায় মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যান তিনি। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে আগামী 24 থেকে 48 ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে নিয়মিত ব্রিফিংয়ে আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে। বিদায় নেওয়ার আগকালে প্রতি বছরে প্রায় ভারী বর্ষণ হয়ে থাকে, যেটা গত কয়েকদিন হয়েছে। এবং আজকে সকালে আমরা দেখেছি যে সকালে 3 ঘন্টায় টাঙ্গাইলে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া ময়মনসিংহ আপনার 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে। আর এটা হচ্ছে যেহেতু মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এবং এর প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা কিছু কম থাকবে, তবে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল বৃষ্টিটা বেশি থাকবে। 2013 সালে তখনকার বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচিতে যেতে না দেয়ায় এবং বাসভবনের সামনে বালু ট্রাক দিয়ে বাধা সৃষ্টি করার ঘটনায় শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সন্ধ্যায় গুলশান থানায় বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন কৃষক দল নেতা শরীফুল ইসলাম শাওন। এজাহারে বলা হয়, বেগম খালেদা জিয়াকে আটকে রেখে পেপার স্প্রে নিক্ষেপের মাধ্যমে হত্যার চেষ্টা করেছিল স্বৈরাচার সরকার। তাই হত্যা চেষ্টায় মামলার এজাহার দায়ের করেন তিনি। এজাহারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি সে সময়ের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও আসামি করা হয়। পুলিশ বলছে, অভিযোগ তদন্ত করে দ্রুত আসামিদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। একই সাথে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানান তিনি। শুক্রবার চুয়াডাঙ্গা জেলা জামায়াতের রুকন সম্মেলনে দাবির কথা তুলেন তিনি। আগামীকাল থেকে তারা বিরোধী দল অর্থাৎ রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করে সিদ্ধান্ত নেবে। এটার উদ্যোগকে আমরা ধন্যবাদ জানাই এবং জাতিকে একটা আশ্বস্ত করতে হবে যে আমরা সংস্কার করে এভাবে একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে। আজকের দাবি আমরা কেন সরকারের কাছে জানাতে চাই। সংখ্যালঘুদের ওপর নির্যাতনকারীদের শাস্তি এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 8 দফা দাবি জানিয়েছে বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোট। বিকেল 3টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক গণসমাবেশে এসব দাবি জানায় সংগঠনটি। সমাবেশে বক্তারা সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করার আহ্বান জানান। এ সময় হিন্দু, বৌদ্ধ এবং খ্রিস্টান সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে আসন বরাদ্দেরও দাবি জানান তারা। বিকেল থেকে সম্মিলিত সংখ্যালঘু জোটের 8 দফা দাবির সঙ্গে সংহতি জানিয়ে বিভিন্ন ছোট বড় সংগঠন এই সমাবেশে যোগ দেয়। শঙ্খবাজি ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এরপর একে একে বক্তব্য দিতে শুরু করেন বক্তারা। তারা বলেন, সরকার পতনের পর থেকে সংখ্যালঘুদের উপর যেভাবে হামলা হয়েছে তাতেই বোঝা যায় বাংলাদেশের সংখ্যালঘুরা কতটা অনিরাপদ। এ সময় নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা। এদিকে জামালপুরে ট্রাক ও ব্যাটারি চালিত ইজি বাইকের সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। নিহতদের একজন ইজি বাইকের চালক ও বাকি 2 জন ইজি বাইকের আরোহী। শুক্রবার শহরের টিউবওয়েল পার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলার কেন্দুয়া থেকে 3 আরোহী নিয়ে ইজি বাইকটি জামালপুর শহরের দিকে যাচ্ছিল। শহরের টিউবওয়েল পার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজি বাইকের চালক রোকন মাহমুদ নিহত হন। আর আহত 3 যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে আব্দুল মালেককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আর আশঙ্কাজনক অবস্থায় মোস্তাফিজার ও নাদের মিয়াকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে মোস্তাফিজার রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইজি বাইকের অপর যাত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ ও মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে শহীদ সুখরঞ্জন সমাদ্দার মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন পাঠক ফোরামে এ অনুষ্ঠান আয়োজন করে। একই সাথে সংগঠনটি নতুন সদস্যদের নিয়ে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নাকিব। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য নতুন বাংলাদেশে পাঠের মাধ্যমে নিজেদের উন্নয়ন সাধনে নবীন শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের নতুন শিক্ষার্থীদের বরণ ও মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সংগঠনটির আয়োজনে ক্যারিয়ার গড়তে গঠনমূলক আলোচনায় অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আমাদের তো বৃহত্তর ইয়েতে যে লড়াইটা, সেটা এই ইনসাফের সুবিচারের জন্য লড়াই ছিল। কোটা ছিল তার একটা ছোট্ট উপসর্গ, কিন্তু আমাদের কথা ছিল যে সুবিচার থাকতে হবে, এবং এই সুবিচারের জন্য কিন্তু লড়াই। নতুন বাংলাদেশে আমরা কখনো সুবিচারের জায়গাটাকে নষ্ট হতে দেব না। রাঙামাটির পর্যটনের অন্যতম আকর্ষণ ঝুলন্ত সেতু এখনও কাপ্তাই হ্রদের পানিতে 1 ফুট তলিয়ে আছে। এতে দৈনিক প্রায় লাখ টাকার ক্ষতি হচ্ছে। গত 23 আগস্ট থেকে বাণিজ্যিক টিকিট বিক্রি কার্যক্রম বন্ধ করে কর্তৃপক্ষ। নিষেধাজ্ঞা জারি করা হয় সেতু ভ্রমণে। কাপ্তাই হ্রদের পানি ধারণ ক্ষমতা 109 ফিট মেইন সি লেভেল, কিন্তু বৃষ্টি হলেই পর্যটন সেতু সহ শহর এলাকায় হ্রদ তীরবর্তী বসতবাড়ি ডুবে যায়। মূলত হ্রদের তলদেশ ভরাট হয়, পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় এই অবস্থা তৈরি হচ্ছে। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক জানায়, প্রবেশ ফি, গাড়ি পার্কিং, ট্যুরিস্ট বোট ইজারা থেকে আয় বন্ধ আছে। এতে দৈনিক ক্ষতি হচ্ছে প্রায় 70,000 টাকা। 1960 সালে কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের বাঁধ নির্মাণের পর 1985 সালে 2 পাহাড়ের মাঝখানে তৈরি করা হয় এই আকর্ষণীয় ঝুলন্ত সেতুটি। তাই পর্যটকেরা প্রথমেই ছুটে যান পর্যটন কমপ্লেক্স এলাকায়। বছরে প্রায় 5 লাখের বেশি দেশি বিদেশি পর্যটক সেতুটি দেখতে আসেন, যা বছরে থেকে আসে প্রায় অন্তত 2.5 কোটি টাকা। এখন আন্তর্জাতিক খবর। ভারতের ছত্তিশগড়ের দায়ন্তাওয়াড়া বিজাপুর সীমান্তে নিরাপত্তা বাহিনীর গুলিতে 30 মাওবাদী নিহত হয়েছে। উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, গেল বৃহস্পতিবার বিশেষ ওই এলাকাটিতে যৌথ অভিযান শুরু করেন ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড ও স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা। শুক্রবার স্থানীয় সময় বেলা 12টায় মাওবাদীদের সাথে সংঘর্ষের এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত 30 জন নিহত হয়। প্রতিবেদনে আরও বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ে মাওবাদীদের বিরুদ্ধে অন্যতম সফল একটি অভিযান এটি। খেলার খবর। স্কটল্যান্ডকে হারিয়ে টি-20 বিশ্বকাপে 10 বছর পর জয়ের দেখা পাওয়ায় দিনটিকে বিশেষভাবে উদযাপন করেছে বাংলাদেশ নারী ক্রিকেটাররা। এদিন জয় ছাপিয়ে বাংলাদেশের মেয়েরা অর্জন করে ব্যক্তিগত বেশ কিছু সাফল্য। শারজায় প্রথম ম্যাচে জয়ের পর টিম হোটেলে সম্মাননা জানানো হয় নারী দলের 3 ক্রিকেটারকে। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি প্রথম নারী ক্রিকেটার হিসেবে জাতীয় দলের হয়ে 100তম টি-20 ম্যাচ খেলা, আর বাহাতি স্পিনার নাহিদা আক্তারকে ক্রিকেটের এই শর্টার ফরম্যাটে 100তম উইকেটের মাইলফলক অর্জনে স্মারক তুলে দেন বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে দলের আরেক স্পিনার ফাহিমা খাতুনও তুলে নেয় 50তম আন্তর্জাতিক টি-20 ক্রিকেট উইকেট। এ সময় সবার সম্মিলিত অবদানে এমন সাফল্য এসেছে বলে জানান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv এবং ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।